সীতা বামনী মরে বাঁচল। স্বামী হারানো সীতা অনেকদিন বাপের ভিটে আগলে পড়েছিল। ওর দাপটে কেউ কুটোগাছি পর্যন্ত নড়াতে পারত না ওদের উঠোন থেকে। ওপাশের আমবাগানে কেউ কাঠ ভাঙতে এলে সীতা টের পেত। বাড়ি থেকে রে রে করে এমন চিৎকার করে তেড়ে যেত, সেদিকে যে ছেলেরা পড়ি কি মরি করে লাফ দিয়ে পড়তো উঁচু ডাল থেকে। পড়েই দে দৌড়, লাগলে ব্যথা পেলে ওরা নাগালের বাইরে গিয়ে পায়ে হাত বুলোতো। মরার পরেও সীতার দাপট কমেনি। উঠোনের তুলসী গাছটা যেমন ছিল তেমনই আছে, বরং জল পেয়ে ফনফনে হয়ে উঠেছে। চারিদিকে ফ্যাকড়া কচি পাতা ছেড়ে। অশরীরী সীতার ভয়ে কেউ আসে না ওর খোলা বাড়িতে। কোনো এক দুষ্টু ছেলে মায়ের নিষেধ না শুনে এসেছিল তুলসী গাছটাকে তুলে নিয়ে তাদের বাড়িতে বসাবে বলে। গাছটাকে তুলে নিয়ে যাবে এমন সময় হঠাৎ কাছ থেকে ভীষণ শব্দ ভেসে এলো। ওরে বাবারে বলে সেই ছেলে প্রাণপণে ছুটে গিয়ে থামলো একেবারে বাড়ির দরজায়। কি হলো রে ন্যাপলা? বাবার কথার জবাব দেবে কে? সে তখনও হাঁপাচ্ছে আর ঘামছে দরদর করে। আসলে আবুল খেপা কোনো বাড়িতে ভিক্ষা না পেলে বা খেতে চেয়ে খাবার না পেলে তার মেয়ে মানুষের মতো চুল টেনে দু একটা ছিঁড়ে ফেলবে, নয়তো লম্বা কালো দাড়ি টানতে টানতে চিৎকার করবে, কন হে? বলেই একদিন তো জেলে পাড়ার একটা বউ সীতার সন্ধেমণি ফুল গাছটা লাল সাদায় দৌড়াঙ্গা বিচিত্র সুন্দর ফুল ফুটতে দেখে লোভ সামলাতে পারেনি। সন্ধ্যা নামার আগেই যদুবাবুর পুকুর থেকে গা ধুয়ে ফেরার পথে সুন্দর ফুল দেখে হাত বাড়িয়ে তা তুলতে হাত বাড়িয়েছে এমন সময় মনে হলো কে যেন তার পাশে এসে দাঁড়ালো। তার দীর্ঘশ্বাসের শব্দ কানে এলো। সে দীর্ঘশ্বাস যেন বউটির চোখে মুখে হাওয়ার কাঁপন ধরিয়ে তপ্ত বাতাস ছুড়ে দিল। ও মাগো বলেই বউটি এলিয়ে পড়ল উঠোনের ভাঙা রকের ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটের গাদার ওপর। পিছনে আসা তার গা ধোয়ার সঙ্গিনীরা তাকে ধরে ধরে নিয়ে আসে বাড়িতে। সে রাতে আর কেউ শুধোয়নি তার ভয় পাওয়ার কারণ। সবাই তা জানে, তবুও তার অন্তরঙ্গ বউটি নাছোড়বান্দা হওয়ায় চুপি চুপি করে বলেই ফেলল। সকলের কান বাঁচিয়ে সীতা বামুনিকে দেখলাম। সীতা বামুনিকে কি অবস্থায় কোন রূপে দেখল তা আর প্রশ্ন করার সাহসই হয়নি। সবটা শুনলে সেই মূর্তি আবার তার কাঁধে ভর করে। এটাই ভয়। গঙ্গার ঘাটে স্নান করতে যাওয়ার সময় মেয়ে বউরা একটু দাঁড়ায় সীতার ঘরের সামনেটায়। অবাক হয় ওর উঠোনটা দেখে। কেউ যেন ভোরবেলায় ঝাটপাট দিয়ে রেখেছে ছোট্ট উঠোনটা, পরিষ্কার ঝকঝকে তকতকে। সীতা বেঁচে থাকতেও সকালে উঠে ওটা ছিল তার প্রথম কাজ। মাজা পড়ে এসেছিল, ঠিক মতো খেতে না পাওয়া শীর্ণ হাড়গোড় বার করা শরীরটা হেঁট হয়ে উঠোন ঝাড় দেওয়ার মতোই ছিল না। তবু বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ছিল তার প্রথম কাজ। গঙ্গার স্নানার্থীদের ওখান দিয়ে যাবার সময় একবার কথা না বলে যাবার উপায় ছিল না। 1 মিনিট দাঁড়িয়ে বলতো, ও দিদি কি করছো গো? এই সুযোগে একটু খাড়া হয়ে দাঁড়াবার সুযোগ পেত সীতা বামুনি। তো মরণ নেই তো, তাই পরের উঠোন ঝেঁটিয়ে মরছি। পরের কেন? এখন তুমি বাস করছো, আগলে রেখেছো। ঝাঁটা মারো আমার কপালে, এক্ষুনি আসবেন বাবুরা। বড়বাবু তো থাকতে বলেন, কিন্তু ছোটবাবু ঘাড় ধরে বের করে দেন সেই দুপুর রাতে। ওই কাকাবাবু আছেন পাশেই, তাই ঠাঁই জুটেছে এই ভাঙা ঘরে। ঘর সারিয়ে দেবার মুরুদ নেই কোনো বাবু, তাড়িয়ে দেবার বেলায় আবার আছে ওর ভাই আর দাদা। দুজনেই চাই ভাঙা বাড়িটা বেচে দিয়ে তাদের শহর বাসের বাড়ি সেই টাকায় সাজিয়ে গুছিয়ে তুলবে। পাশের বাড়ির কাকাবাবু ছাড়া আরও একজন ছিল সীতা সহায়, সে ওই আবুল খেপা।
এখনও মাঝে মধ্যে ঘুরে ফিরে আসেন এখানে, বসে ওই উঠোনটাই। সীতাক্ষেপি আর সেই খ্যাপা, ওদের মধ্যে যে খুব কথাবার্তা হতো তাও নয়, তবু আবুল আসতো বসতো। কেউ কেউ মনে করত আবুল টুকটাক মন্ত্রতন্ত্র জানে, সেই সুবাদেই দুজনের ভাব। সময়ে সময়ে আবুল হাসতো অট্ট হাসি, হা হা করে উপর দিকে মুখ তুলে। তার বড় বড় হলদে দাঁতগুলো সূর্যের আলোয় ঝকঝক করে উঠত। ডাগর চোখ দুটো ছোট হয়ে বুজে আসতো। গলায় রুদ্রাক্ষের মালাটা দুলে উঠত, আর রুদ্রাক্ষের ঠোকাঠুকিতে আওয়াজটা উঠত একটা সুরেলা। আলখাল্লাটা হাওয়ায় কাঁপত ঝিরঝির করে। পাশেই নামিয়ে রাখা তার ছেলে ধরার ঝোলাটা ওপর ঝরে পড়ত, দাড়ি চুইয়ে পড়ত টপ টপ করে ঘামের ফোঁটা। তাই সেই শিশুদের কাছে সাক্ষাৎ জম ও ভীষণ দর্শন। আবুল খ্যাপা এখনো আতঙ্ক। সীতাক্ষেপের উঠোন ছিল সব সময় শিশুদের খেলার জায়গা। হয়তো খেলছে আপন মনে, এমন সময় আবুল খ্যাপা ওদের খেলা দেখে দাঁড়িয়ে পড়ল হাসি হাসি মুখ করে, দাঁত বার করে। সেই হাসি চোখে পড়া মাত্রই শিশুরা হাওয়ায় হয়ে যেত নিমেষে। তোমায় ভয় পায় কেন বাচ্চারা? সীতাই প্রশ্ন রেখেছিল আবুলের সামনে। কি জানি মাসি, কেন ওরা ভয় পায়? তোমার ওই ঝোলা দেখে বোধ হয়, বলে ধরে নিয়ে যাবে ঝোলায় পুরে। এবার আবার সেই পাগল অট্টহাসি। এর মধ্যে আছে আমার একটা কম্বল, গায়ে দিই আবার কোথায় পেতে বসে থাকি। সীতাকে ভয় পাবার কারণ তার মুখের বাক্যি। কাক চিল পর্যন্ত বসতে ভয় পায় সীতার ভাঙা ঘরের ছাদে। যখন কোনো পাখি তার ছাদের উপরে বসে, তখন সে বলে, মর মর পাখি, একই আমার ভাঙা ঘর, তার উপর তোদের উপদ্রব। সীতা নিজের বাপকেও ছেড়ে দেয়নি গালাগালি দিতে। সর্বনেশে বাপই তো আমায় ফাঁসিয়েছে, দেখে দিতে পারেনি মেয়ের বিয়ে। ওর বাড়ির পেছনে জেলে পাড়ার মেয়ে পুরুষের পায়খানা করার জায়গা। চোখ পড়লেই মুখ ছুটত না তুবড়ি ছুটত। ওরে বাসবুকো, ওলাউটুরা, ঝাড়ে বংশে নির্বংশ হবি। ওখানে যে আপনাদের পূর্বপুরুষের ঠাকুর দালান ছিল, নরকে যাবি। ওলাউটুর পাড়া উজান হয়ে যাবে। এই মানুষটার আবার গুণও ছিল, মানুষের বিপদে এগিয়ে যেত। ওই দরজাল ছগরুটে কর্কশকণ্ঠী সীতার মুখে মধু ঝরত। বলতো, ও দিদি, ভয় কি, আমরা আছি তো। সুস্থ সেই দিদির পাশে বসে তাকে জল এগিয়ে দিয়েছে। পরে গাছ থেকে লেবু তুলে এনে শরবত করে খাইয়ে তবেই ছুটি মিলেছে সীতার। তার আগে পাড়াতুতো দিদির ঘর দুয়ার সাফ করে একটুও কুণ্ঠা হয়নি। তার নোংরা কাঁথা কাপড় পর্যন্ত সাফ করে শুকিয়ে আবার ওকে শুইয়ে দিয়ে এসেছে বিছানায়। এই সীতাক্ষেপি একদিন মরল যখন কেউ ছিল না পাশে। দাদা আর ভাই আগেই মরেছিল। ভাইপোদেরও ঠিকানা জানা ছিল না কারো। পড়শি পাশের বাড়ির যে কাকিমা তাকে ভালোবাসতে, সময় সময় তার নামেও সীতা নিন্দা করে আসতো পাড়ায়। ভালোবাসার কাঙাল ছিল মেয়েটা। কোথাও একটু খুঁত দেখলে মার মতো কাকিমার নামে যা তা বলতেও পারত না, বলেই লোকে তাকে খেপি বলতো। সেই খেপির মৃত্যুতে আপনজন হলো পর। ভাইপোরাও খোঁজ নিতে আসেন, যেহেতু বিক্রি করার মতো কোনো সম্পত্তি অবশিষ্ট ছিল না গ্রামের বাড়িতে। আমবাগান জমি বিক্রি করলে পাড়াপড়শির অনুরোধে 2-10 টাকা ফেলে দিয়ে যেত বোনকে। কাকিমার বাড়ি কখনো অন্য বাড়িতে কাজকর্ম করেই চলছিল। শয্যাশায়ী হবার পর অবশ্য কেউ কেউ 2-1 মুঠো ভাত দিয়ে যেত ওর ভাঙা বাক্সটা কিংবা কালো তেল চিটে বালিশটার তলায় জমানো গোপন টাকার আশায়। চিকিৎসা হয়নি, যেটুকু হয়েছে তার বেশি শ্রাদ্ধ ছিল না পাড়ার লোকের। হাত পা ফুলে অশেষ কষ্ট পেয়ে যখন মারা গেলেন সীতা, 1-2 করে এলো আশেপাশের মানুষই। সম্পত্তির মধ্যে ছিল একটা চেয়ার, তোবড়ানো আদ্যিকালের একটা রং চটা টিনের বাক্স, যা খুলেই বার হলো ছেঁড়া শাড়ি, একটা শীতের চাদর, কিছু খুচরো পয়সা,
মার একখানা পোকা কাটা ফটো। ওকে ওকে ডাকতে হাঁকতেই সকালের মরা উঠল সন্ধ্যায়। মুখটা ছিল হা করা মরার সময়। বোধ হয় একটু জল খেতে চেয়েছিল। দু চারটে দাঁত যা ছিল অবশিষ্ট তা বেরিয়ে পড়ায় মুখটা হয়ে উঠেছিল ভয় পাবার মতোই। চোখ দুটো ছিল খোলা ঘরের মায়ার আবদ্ধ। জোয়ান ছেলেরাই নিয়ে গেল মৃতদেহ দাহ করতে। সন্ধ্যা রাত নেমেছে, অমাবস্যার অন্ধকার, টিম টিম করা গোটা দুই লণ্ঠনের আলো। হরিধ্বনিতে মুখরিত হলো ফ্যাপসা বন্ধ ঘরের চার দেওয়াল আর বাইরের খোলা আকাশ। বল হরি, হরি বল। মনের সাহস জোগাতে ঘন ঘন হরিধ্বনিতে মুখরিত পাড়ার নিস্তব্ধ পরিবেশ। শ্মশান যাত্রীরা ভীত সম্ভ্রান্ত। গ্রামের বাইরে পা দিতেই মৃতদেহের ভার হয়ে উঠল অসহ্য। ঘন ঘন কাঁধ বদল করলেও রেহাই নেই। সীতার মৃতদেহটা ক্রমে চেপে বসল ওদের কাঁধে। মনে হলো ওদের শেষ অবস্থায় ভালো করে দেখভাল না করার শোধ নিচ্ছে খেপি বামনি। বলো হরি, হরি বল। এছাড়া আর কোনো শব্দ নেই। সবাই চুপচাপ। টুকু হাওয়া ছিল ঘাটের পথে, তাও বন্ধ হয়ে গেল কারো নির্দেশে। থমথমে ভাব। ভয় কাটাতে ঘন ঘন হরিধ্বনি শ্মশান যাত্রীদের মুখে। দুর্বিসহ ভার লাগতে কাঁধ বদল চলল। জানিতে আর অপটু বাঁধনে দড়ি আলগা হয়ে পচা মাদুর ছিঁড়ে মাটিতে পড়ে গেল সীতা বামনির মৃতদেহ। যাত্রীরা ছিটকে পড়ল এদিক ওদিক আতঙ্কে। বামনি মরেনি নাকি, নাকি অপর দেবতায় ভর করল? খাটুলি ছিঁড়ে পড়ে যাওয়া ভীষণ অমঙ্গলের। আবার গায়ের বাইরে স্নান করতে যাওয়ার ঘাটে পড়ে থাকাটা আরো ভয়ঙ্কর ব্যাপার। তাই কাঁধে উঠল মৃতদেহ আবার। দাহ না করা পর্যন্ত শান্তি নেই। বৃষ্টি নামলো ঝিরিঝিরি। দুটোর একটা লণ্ঠন কোনো সময় দমকা বাতাসে নিভে গিয়েছে, অন্যটাও ধোঁয়ায় আচ্ছন্ন। তেল ফুরিয়ে বোধহয় শুধু পুড়ছে সলতে। এই অন্ধকারের মধ্যে হঠাৎ জুটল এক নতুন শ্মশান যাত্রা। একটা কালো বেড়াল পায়ে পায়ে বাধা সৃষ্টি করে চলল। তার মিউ মিউ শব্দে নিস্তব্ধটাকে ভেঙে দিল। সাজিয়ে আগুন দিতেই পাটখটি জ্বলে উঠল দাউ দাউ করে। চিতা জ্বলল, কিন্তু তা নিবনবি হলো মৃতদেহের ফোলা শরীর থেকে বার হয়ে আসা জলে। আগ পুরা করে শ্মশান যাত্রীরা ফিরে এলো রাত গভীর। সারা গ্রাম সচকিত করে বল হরি, হরিবোল ধ্বনিতে। হরিধ্বনিতে ভয় পেয়ে ঘুমন্ত শিশু কেঁদে উঠল মাকে জড়িয়ে ধরে। তাকে ফির সৎকার হলো, কিন্তু সীতা বাড়ি ছাড়ল না। হরি একটা বড় মরচে ধরা তালা ঝুলিয়ে দিয়ে ঘরের সম্পত্তি হলো সংরক্ষিত। রাতে পাশের বাড়ির মানুষজন হঠাৎ ঘুম ভেঙে উঠে পড়ে বেড়ালের কান্না শুনে। কখনো জেগে ওঠে শোনে ওর ঘরের তালা খোলার শব্দ, ঘরের মধ্যে গোঙানির আওয়াজ। বেঁচে থাকতে রোগের যন্ত্রণায় যে কাতর আর্তনাদ শোনা যেত, মরার পরেও অবিকল তাই। সীতা বামনির এক বোন আসত মাঝে মধ্যে দিদির কাছে দেখা করতে। সে অনেক দিন দিদির কোনো খোঁজ না পেয়ে চলে এলো একদিন হঠাৎই। 3 ঘন্টা ট্রেন লেট। মিতা 4টের জায়গায় এলো 7টায়। অন্ধকার রাত। আগের মতোই সোজা গিয়ে দাঁড়ালো উঠানে। রাত 8টা পর্যন্ত আলো জ্বলে দিদির ঘরে। কোনো রকম আলোর ইশারা নেই। জানালার ফাঁক দিয়ে শুধু অন্ধকার বেরিয়ে এসে তাকে অভ্যর্থনা জানালো। আর এলো দিদির প্রতিনিধি হয়ে একটা কালো চোখ কাটা বেড়াল। তার জ্বলন্ত চোখ নিয়ে উঠতে লাগলো ওর চারপাশে, গো গো শব্দ করতে করতে। দিদি, দিদি রে। ওর কথায় সাড়া দিল না কেউ। আবারও বলল, দিদি, আমি মিতা, এলাম তোকে দেখতে। সাড়া দিয়ে বিড়ালটা কেঁদে উঠল, ঠিক মানুষের মতো করুণ সুরে। একটু পরেই বিড়ালটা তাকে ছেড়ে ঘরে ঢুকে গেল জানালা দিয়ে। ঘর থেকে বেরিয়ে এলো সাদা কাপড় পরা তার দিদি। আর সামনে এসে দাঁড়ালো ঘরের বন্ধ দরজার কাছে। কি হলো রে দিদি, আলো জ্বালাসনি? ওর কথায় সাড়া না দিয়ে দিদি নিঃশব্দে চলে গেল রক ডিঙি ঘরের কোণ দিয়ে, একবারে গলিপথ ধরে ঘরের পেছনে। কি যেন মনে হলো গোলমেলের মতো, তবুও ডাকলো, দিদি। কেউ এলো না, শুধু গোঙানি বেড়ালটাই। কিছু একটা ধরেছে,
অথবা ওটাকে কেউ ধরেছে গলা টিপে। কেউ চলে এলে ভরসা সেই পাশের বাড়ির কাকিমা। কাকিমা, দিদি সাড়া পেলাম না, আমার সামনে দিয়ে চলে গেল ঘরের পেছনে। অনেকদিন আসেনি, রাগ হয়েছে বোধহয়, তাই সাড়া দিল না। কাকিমার মুখেই দিদির মৃত্যু খবরটা শুনল মিতা। বাড়ির উঠানে ঘটনাগুলো মনে পড়তেই গায়ে কাটা দিয়ে উঠল তার। কালো বিড়ালটা তখনই একটানা ঠিক মানুষের মতো সুর করে বিলাপ করে চলছে, মনে হলো যেন কানের কাছে। মিতা রাম রাম বলতে বলতে জড়িয়ে ধরল কাকিমাকে।